একটা মানচিত্র কল্পনা করুন। চীনের ইউনান প্রদেশ থেকে শুরু, মিয়ানমারের মধ্য দিয়ে সরাসরি বাংলাদেশ। এই পথে ভারত নেই, ইচ্ছে করেই নেই। 26 জুন 2026 বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি প্রস্তাব দিলেন। চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোর। নয়াদিল্লি এই খবর শুনল আর বুঝলো এটা শুধু অর্থনীতির কথা নয়। আজকে সেই খেলাটাই বোঝাবো, মানচিত্রের পেছনে লুকিয়ে থাকা ভূ রাজনীতির আসল গল্প। আজকের ভিডিওতে আপনি জানবেন, প্রথমত এই করিডোর আসলে কি এবং কেন ভারতকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত চীন এই করিডোর দিয়ে আসলে কি চাচ্ছে, শুধু বাণিজ্য নাকি ভূ রাজনৈতিক কৌশল। তৃতীয়ত ভারতের সবচেয়ে বড় দুর্বলতা চিকেন স্নেক, এই শিলিগুড়ি করিডোর। এই করিডোর কি সেই দুর্বলতা আরও বাড়াবে? চতুর্থত বাংলাদেশের জন্য এটা সুযোগ নাকি ফাঁদ, এবং ঢাকা কিভাবে এই ত্রিমুখী চাপ সামলাবে। ধরুন আপনার পাশের বাসার দুই প্রতিবেশী পুরনো শত্রু, একজন বড়লোক, একজন আরও বড়লোক, দুজনেই আপনাকে নিজের দিকে টানছে। আপনি কার সাথে যাবেন, নাকি দুজনকেই সামলাবেন? বাংলাদেশের অবস্থা এখন ঠিক এরকম। চলুন প্রথমেই বুঝে নিই এই করিডোরটা আসলে কি। 26 জুন 2026 সালে বেইজিংয়ে তারেক রহমানের সাথে বৈঠকের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন সাংবাদিকদের জানান, বৈঠকে সংযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং বাংলাদেশ থেকে একটি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত ইকোনমিক করিডোরের গঠনের প্রস্তাব এসেছে। শি জিনপিংয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের, এবং সেখানে প্রস্তাবনা এসছে যে কিভাবে বাংলাদেশ থেকে মায়ানমার এবং চীন হয়ে একটি ইকোনমিক করিডোর তৈরি করা যায়। চীনের সরকারি বিবৃতিতেও এটি নিশ্চিত করা হয়েছে। শি জিনপিং বলেছেন, চীন বৃহত্তর আঞ্চলিক সংযোগের জন্য চীন মিয়ানমার বাংলাদেশ ইকোনমিক করিডোরের উন্নয়ন এগিয়ে নিতে আগ্রহী। এই করিডোরটি কেমন দেখতে? মানচিত্রে বললে চীনের ইউনান প্রদেশের কুনমিং থেকে শুরু, মিয়ানমারের মান্দালয় ও রাখাইন হয়ে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দরে এসে শেষ। এই পথে সড়ক, রেলপথ, সমুদ্র বন্দর ও স্থলবন্দর সব মিলিয়ে একটি সমন্বিত যোগাযোগ নেটওয়ার্ক। কিন্তু লক্ষ্য করুন, এই মানচিত্রে ভারত নেই, ইচ্ছে করেই নেই। চীন ভারতকে উপেক্ষা করেছে। এখানেই আসল গল্পটা শুরু। একবার এই করিডোরে 4টি দেশ ছিল, বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার। নাম ছিল BCIM, বাংলাদেশ চায়না ইন্ডিয়া মায়ানমার ইকোনমিক করিডোর। কুনমিং থেকে কলকাতা পর্যন্ত 2800 কিলোমিটারের এই পথ 1999 সালে কুনমিং ইনিশিয়েটিভ হিসেবে যাত্রা শুরু করেছিল। 2015 সালে চীন এই করিডোরকে তার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল, কিন্তু ভারত শুরু থেকেই BRI বয়কট করেছিল। ফলে 2019 সালে চীনের দ্বিতীয় বেল্ট অ্যান্ড রোড ফোরামে BCIM এর নাম একেবারে বাদ পড়ে গেল। ভারত দ্বিতীয়বার BRF-এ যোগ না দেওয়ার পর চীন আনুষ্ঠানিকভাবে BCIM-কে BRI থেকে বাদ করে দেয়। অর্থাৎ ভারতের কারণেই এই 4 দেশের করিডোর মরে গিয়েছিল। আর এখন চীন সেই পুরনো স্বপ্নকে নতুন নামে ফিরিয়ে এনেছে, 3 দেশে ভারত ছাড়া। এটা কি কাকতালীয় নাকি সুচিন্তিত? এই করিডোর নিয়ে চীনের 2টি চাওয়া আছে, একটা প্রকাশ্য আর একটা অপ্রকাশ্য। প্রকাশ্য চাওয়া হলো মালাক্কা প্রণালীর বিকল্প পথ। চীনের মোট বৈদেশিক বাণিজ্যের বিশাল অংশ মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে যায়। এই সরু পথ নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। চীন আশঙ্কা করে সংকটের সময় মার্কিন নৌশক্তি এই পথ বন্ধ করে দিতে পারে। তাই চীন চায় বাংলাদেশ ও মিয়ানমারের বন্দরের মাধ্যমে বঙ্গোপসাগরে সরাসরি প্রবেশাধিকার। আর প্রকাশ্য চাওয়া হচ্ছে, এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, বেইজিং চাইছে বাংলাদেশের কৌশলগত অভিমুখ এতটাই গভীরভাবে চীনের সাথে যুক্ত করে দিতে যেন ভবিষ্যতে কোনো সরকার সহজে সেটা পরিবর্তন করতে না পারে। করিডোর, তিস্তা প্রজেক্ট, গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ, এগুলো শুধু উন্নয়ন প্রকল্প নয়, এগুলো চীনের কৌশলগত বিনিয়োগ। অর্থাৎ চীন বাংলাদেশকে একটি অর্থনৈতিক অংশীদার হিসেবে নয়, একটি
কৌশলগত অ্যাঙ্কর হিসেবে দেখছে বঙ্গোপসাগরে। এখন প্রশ্ন আসে, এই করিডোরের কথা শুনে ভারত কেন এতটা চিন্তিত? উত্তরটা একটা মানচিত্রে লুকিয়ে আছে। শিলিগুড়ি করিডোর, যাকে বলা হয় চিকেন স্নেক, এটি মাত্র 22 থেকে 24 কিলোমিটার প্রশস্ত একটি সরু ভূখণ্ড, যা ভারতের 7টি উত্তর পূর্ব রাজ্যকে বাকি ভারতের সাথে যুক্ত করে রাখে। এই পথটি কোনোভাবে বিচ্ছিন্ন হলে অরুণাচল, মেঘালয়, মণিপুর, আসাম সব কেটে পড়বে ভারতের মূল ভূখণ্ড থেকে। ভারতের কাছে এই করিডোরের সুরক্ষা অন্যতম লাল রেখা হিসেবে বিবেচিত। এখন ভাবুন, তিস্তা প্রজেক্টে এই শিলিগুড়ি করিডোরের কাছেই চীন মিয়ানমার বাংলাদেশ করিডোর সরাসরি বাংলাদেশের উত্তর পূর্বের সাথে সংযুক্ত। ভারত মনে করে এই এলাকায় চীনের অবকাঠামোগত উপস্থিতি তাদের কৌশলগত দুর্বলতাকে আরও গভীর করবে। নয়াদিল্লির দৃষ্টিতে এটি শুধু একটা সড়ক নয়, এটা একটা ভূ রাজনৈতিক ঘেরাও। কিন্তু এই করিডোর বাস্তবায়নের পথে সবচেয়ে বড় প্রশ্নচিহ্নটা আছে মাঝখানে, মিয়ানমারের চলমান অস্থিতিশীলতা করিডোর বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। রাখাইন প্রদেশ, যেটি এই করিডোরের মাঝপথে, সেটি এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। বাংলাদেশের উপর রোহিঙ্গা সংকটের চাপও এখানে প্রাসঙ্গিক। বাংলাদেশে এখন 11 লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বহন করছে। মিয়ানমার যখন স্থিতিশীল না হয়, করিডোর তো দূরের কথা, রোহিঙ্গা প্রত্যাবর্তনও সম্ভব নয়। এই বিষয়ে তারেক রহমান নিজেই বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে চীনের সহযোগিতাও চাওয়া হয়েছে। অর্থাৎ মিয়ানমার সমস্যার সমাধান না হলে এই করিডোর কাগজেই থাকবে, আর সেই সমস্যার চাবিকাঠি অনেকটাই চীনের হাতে। এটা চীন খুব ভালোভাবেই জানে। এই করিডোর নিয়ে দুটো একদম বিপরীত মত আছে। এক পক্ষ বলছে এটা বাংলাদেশের জন্য বিশাল সুযোগ, চট্টগ্রাম ও মংলা বন্দর আঞ্চলিক ট্রানজিট হাবে পরিণত হবে, চীনের বিশাল বাজার সরাসরি প্রবেশ করবে, বিনিয়োগ আসবে, কর্মসংস্থান হবে। অন্য পক্ষ বলছে এটা চীনের ফাঁদ। রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক সতর্ক করে বলেছেন, বাংলাদেশের চীনের সাথে সম্পর্ক অবশ্যই কৌশলগত হতে হবে। শুধু রপ্তানিমুখী শিল্প বা বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি করে এমন প্রজেক্টেই অগ্রাধিকার দেওয়া উচিত। আর ভারত পক্ষের বিশ্লেষকরা বলছেন, ভারতকে বাদ দিয়ে এই করিডোর বাস্তবায়ন করা সম্ভব নয়, কারণ ভারতের কৌশলগত উদ্বেগ এই অঞ্চলে বারবারই সবচেয়ে শক্তিশালী নিয়ামক। তাহলে সত্যটা কি? সত্যটা হলো, এই করিডোর যদি সত্যি হয়, বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে, কিন্তু ভারতের সাথে সম্পর্কে জটিলতা বাড়বে, এটাও নিশ্চিত। তবে তারেক রহমান কিন্তু সব ডিম একটা ঝুড়িতেই রাখছেন না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতীয় মিডিয়াকে সরাসরি বলেছেন, ভারত বা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক জিরো সাম গেম নয়, অর্থাৎ একটা নিলে অন্যটা হারাবে, এটা বাংলাদেশ মানছে না। একই বৈঠকে তারেক রহমান প্রথমবারের মতো বাংলাদেশ ও চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে 2+2 ডায়ালগ কাঠামোর বিষয়ে ঐক্যমত প্রকাশ করেছে। এটি একটা সামরিক কূটনৈতিক সংযোগের নতুন ধাপ। একই সাথে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর খালেদা জিয়ার জানাজায় যোগ দিয়েছিলেন। এটি ছিল নির্বাচন পূর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক। আর মোদি নিজেই তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছে। অর্থাৎ বাংলাদেশ একদিকে চীনের করিডোর প্রস্তাব দিচ্ছে, অন্যদিকে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। এই ভারসাম্যের খেলাটাই এখন ঢাকার কৌশলের মূল ভিত্তি। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? চীন একটা নতুন খেলা শুরু করেছে, পুরনো বিসিআইএম করিডোরকে নতুন মোড়কে ফিরিয়ে এনেছে, এবার ভারতকে ছাড়া। এই পদক্ষেপটি একই সাথে ভারতের জন্য একটি কৌশলগত বার্তা এবং বাংলাদেশের জন্য একটি অর্থনৈতিক প্রলোভন। বাংলাদেশ এই খেলায় কোথায় দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে মাঝখানে, যেটা সবচেয়ে কঠিন জায়গা। কারণ মাঝখানে দাঁড়ালে দুই দিক থেকেই টান আসে। চীন টানছে বঙ্গোপসাগরের দিক থেকে, ভারত টানছে উত্তর সীমান্ত থেকে, আমেরিকা টানছে ইন্দো প্যাসিফিক কৌশল নিয়ে। এই তিন টানের মাঝে বাংলাদেশ যদি নিজের স্বার্থটা ঠিকমতো বুঝতে পারে এবং কৌশলগতভাবে মোকাবেলা করতে পারে, তাহলে এই মাঝখানের জায়গাটি হবে সবচেয়ে
শক্তিশালী অবস্থান। কিন্তু যদি না পারে তাহলে বাংলাদেশ হবে অন্যদের দাবার গুটি। আপনার কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, বাংলাদেশ কি সত্যি এই খেলার নিয়ম নিজের মতো করে লিখতে পারবে, নাকি ইতিহাসের মতো এবারও বড় শক্তিগুলোর সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ ঠিক করবে? উত্তরটা তৈরি হচ্ছে এখনই আমাদের চোখের সামনে।